হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক अगेन টু আরজেএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে। মাদ্রাসা সার্ভিস কমিশনের কি কি নিয়ম রয়েছে, শিক্ষক শিক্ষিকা অশিক্ষক শিক্ষাকর্মী এই প্রত্যেকটি পদে স্কুলগুলোতে কোন কোন নিয়মে নিয়োগ করানো হয় এবং কি কি তার ক্রাইটেরিয়া রয়েছে, কতগুলো পরীক্ষা দিতে হয়, কতগুলো ফেজে পরীক্ষা দিতে হয় এবং তার জন্য কি কি যোগ্যতা মান প্রয়োজন, সে সমস্ত বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা করব। তো তোমরা যে গ্যাজেটটা দেখতে পাচ্ছ সেই গ্যাজেটটা হচ্ছে লাস্ট টাইম যখন মাদ্রাসার এই রিক্রুটমেন্টের ফর্ম প্রকাশিত হয়েছিল সেই সময়কার এই গ্যাজেটটি নেওয়া হয়েছে এবং এখানে কী কী নিয়ম ছিল সেগুলো আমরা আজকে দেখে নেব এবং তার পাশাপাশি দেখব যে আগামীতে অর্থাৎ নেক্সট ইয়ারে যখন নতুন করে মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কোন কোন নিয়ম সেখানে নতুন করে লাগু করা হবে। তো তার আগে আমরা দেখে নিই যে কোন কোন বিভাগে এই মাদ্রাসা সার্ভিস কমিশন সাধারণভাবে নিয়োগ করে থাকে। সবার প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে টিচিং ক্যাটাগরিতে। টিচিং ক্যাটাগরিতে দেখতে পাচ্ছ এখানে পাঁচটা নাম তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে হেডমাস্টার হেডমিস্ট্রেস ইন হায়ার সেকেন্ডারি মাদ্রাসা অর সুপারিনটেন্ডেন্ট ইন সিনিয়র মাদ্রাসা। তারপরে বলেছে হেডমাস্টার হেডমিস্ট্রেস অফ জুনিয়র হাই মাদ্রাসা। তারপরে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার আগেনস্ট অনার্স পোস্ট গ্র্যাজুয়েট ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট টিচার আগেনস্ট পাস্ট ভ্যাকেন্সি আর অ্যাসিস্ট্যান্ট টিচার আগেনস্ট আন্ডার গ্র্যাজুয়েট ভ্যাকেন্সি। এবং তার পাশাপাশি বলে রাখি লাস্ট টাইম 2020 সালে যখন হেডমাস্টারদের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তারও রেজাল্ট কিন্তু এই আজকেই প্রকাশিত হওয়ার কথা। ঠিক আছে, তো এইবার আমরা দেখে নেবো যে কোন কোন পার্টের জন্য যে পাঁচটা ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ, হেডমাস্টার হেডমিস্টার হায়ার সেকেন্ডারি জুনিয়র হাই স্কুল বা জুনিয়র হাই মাদ্রাসা, তারপর অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে যেখানে পোস্ট গ্র্যাজুয়েট ভ্যাকেন্সি রয়েছে, পাস ভ্যাকেন্সি রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট ভ্যাকেন্সি রয়েছে। এগুলো কী কী ক্যাটাগরিতে নিয়োগ করা হয়, কী কী তার যোগ্যতা মান রয়েছে এবং তার পাশাপাশি দেখো নন টিচিং ক্যাটাগরিতে কী কী রয়েছে, লাইব্রেরিয়ান এবং গ্রুপ সি বা ক্লার্ক এবং তারপর কী হচ্ছে গ্রুপ ডির মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে পিওন, ম্যাট্রন, ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং নাইট গার্ড। এবং এদের সমস্ত টপিকগুলো আমরা আজকে দেখবো, সমস্ত ক্যাটাগরি আমরা আজকে দেখে নেবো যে কীভাবে এদের নিয়োগটা হয়ে থাকে সাধারণত। তার আগে একটি বিষয় যেটা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে কী কী ডিসকোয়ালিফিকেশনস রয়েছে, অর্থাৎ কী কী কারণে একটা ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশনটা বাতিল হতে পারে। দেখো, সবার প্রথমে বলেছে নো পারসন শ্যাল বি এলিজিবল ফর দ্য সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু এনি পোস্ট টিচিং অর নন টিচিং ইন এনি মাদ্রাসা আনলেস হি অর শি ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন না হলে, সবার প্রথম কথা ইন্ডিয়ান সিটিজেন না হলে কিন্তু তারা এই এই নিয়োগের সুযোগটা পাবে না। এবং সেকেন্ডলি যেটা বলেছে ইফ হি অর শি হ্যাজ অ্যাকসেপ্টেড অর অফার্ড ডাউরি, অর্থাৎ পণ, বিবাহ পণ যেটাকে বলা হয়, যে যৌতুক দেওয়ার যে প্রথা রয়েছে সেই প্রথাকে কেউ যদি দেওয়ার অফার করে বা কেউ যদি নেয় ইন এনি ফর্ম অফ টাইম হিজ অর হার ম্যারেজ অর হিজ অর হার সন্স অর ডটার্স ম্যারেজ, তাহলে সেও কিন্তু ডিসকোয়ালিফাই হবে। ঠিক আছে, তো এই দুটো পয়েন্ট কিন্তু অবশ্যই রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন না হলে তাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে দেওয়া হবে না। এবং সে যদি কোনোভাবে এই ডাউরি প্রথাকে সমর্থন করে থাকে, ডাউরি প্রথার সঙ্গে যুক্ত থাকে, কখনো অফার করে থাকে, কখনো নিয়ে থাকে, তাহলে সে কিন্তু ডিসকোয়ালিফাইড হবে। এবং আরও একটি পয়েন্ট যেটা রয়েছে নো মেল ক্যান্ডিডেট, অর্থাৎ কোনো পুরুষ শ্যাল বি এলিজিবল ফর সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ টিচার অফ আ গার্লস মাদ্রাসা, অর্থাৎ কোনো মেয়েদের যদি মাদ্রাসাতে কোনো পুরুষ টিচারকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না, এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে। However, a male candidate may be appointed to a post of non-teaching staff to a girls madrasa, কিন্তু কোনো মেয়েদের মাদ্রাসাতে সেখানে কিন্তু, অর্থাৎ বালিকা মাদ্রাসাতে সেখানে কিন্তু কোনো একটা মেল পোস্ট থাকতে পারে, সেটা কিন্তু গ্রুপ ডি বা অন্যান্য নন টিচিং স্টাফের ক্ষেত্রে থাকতে পারে, অর্থাৎ ক্লার্ক বা গ্রুপ ডি পোস্ট থাকতে পারে। তারপরে কী বলছে দ্যাট দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান লেডি স্টাফ ইন নন টিচিং ক্যাটাগরি, কিন্তু যেখানে অবশ্যই কমপক্ষে একজন মহিলা নন টিচিং ক্যাটাগরি থাকতে হবে, মহিলা নন টিচিং স্টাফ থাকতে হবে। এখানে কিন্তু এই পার্টগুলো পরিষ্কার করে দিয়েছে কী কীভাবে ডিসকোয়ালিফিকেশনস হতে পারে। এবার আমরা দেখে নেব কী কী যোগ্যতামান প্রয়োজন রয়েছে। নেক্সট যেটা আমরা হাইলাইট করতে চাই সেটা হচ্ছে ম্যানার অফ সিলেকশন, অর্থাৎ কীভাবে সিলেকশনটা হবে। তো দেখো 1 নম্বর কী বলেছে, সিলেকশন টু এনি পোস্ট শ্যাল বি মেড অন দি বেসিস অফ রিজাল্টস of the state, region, area level selection test as may decided by the commission, which may comprise any sum of all of the following। কী কী বলেছে দেখো, অর্থাৎ কমিশন যেভাবে ঠিক করবে। দেখো এটা কিন্তু বলছে লাস্ট টাইম যেটা হয়েছিল, লাস্ট টাইম যে পরীক্ষাটা হয়েছিল সেটার নিয়মাবলী এখানে দিচ্ছি। লাস্ট টাইম কীভাবে ছিল, অনেকে আমাকে মেসেজ করেছো যে কীভাবে পরীক্ষাটা হয় এখানকার নিয়ে একটু আলোচনা করতে, সেই কারণে আজকে তোমাদের জন্য ইনফরমেশন বা ইনফরমেটিভ এই ভিডিওটা বানানো হচ্ছে এবং আগামীতে কী কী নতুন নিয়ম ইমপ্লিমেন্ট হতে পারে সেটা নিয়েও আজকে আলোচনা করব।
অর্থাৎ কমিশন ঠিক করবে কিভাবে নিয়োগটা হবে। সবার প্রথমে দিয়েছে রিটেন এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশনের পরে দিয়েছে ইভ্যালুয়েশন অফ কোয়ালিফিকেশন, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে অ্যাকাডেমিক্সে কত নাম্বার ছিল। তারপরে হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, যেটাকে আমরা বলে থাকি ভাইবা বলে থাকি। তারপরে অ্যাপটিটিউড টেস্ট। তো এই সব মিলেই কিন্তু টোটাল 100-এর উপরে, টোটাল 100-এর উপরে কিন্তু ইভ্যালুয়েশন হয়েছিল লাস্ট টাইম। এবং এই 4টা প্রসিডিওর কিন্তু ছিল পরীক্ষার জন্য। সবার প্রথমে রিটেন এক্সামিনেশন, তারপরে কি, তারপর তাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন এবং সেখান থেকে একাডেমিক্সের নাম্বার, তারপর পার্সোনালিটি টেস্ট এবং তারপর অ্যাপটিটিউড টেস্ট। ঠিক আছে, এইভাবেই কিন্তু করা হয়েছিল। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে, এরপর বলা হয়েছে দ্য কমিশন মে ইন ইটস ডিসক্রিপশন ফিক্স দ্য মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস, অর্থাৎ কমিশন ঠিক করবে মিনিমাম কোয়ালিফিকেশন মার্ক কত, অর্থাৎ যেটাকে আমরা কাট অফ বলে থাকি। অর্থাৎ কমিশনের যে পরিমাণ লোক প্রয়োজন সেই পরিমাণ লোক এবং সেই পরিমাণ মানুষকে রেখে একটা কাট অফ, নির্ধারিত কাট অফ রেখে কমিশন কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস ঠিক করবে। বি স্কোর্ড অর অবটেন বাই দি ক্যান্ডিডেট ইন রিটেন এক্সামিনেশন অর ইন এগ্রিগেট ইন দ্য বোথ অফ রিল্যাক্স দ্য কোয়ালিফাইং মার্কস অন রিজনেবল গ্রাউন্ডস টু বি রেকর্ডেড ইন রাইটিং। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, এই মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে কিন্তু কোনো রিজার্ভেশন নেই। আবারও বলছি, কোনো এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস কোনো রকমের রিজার্ভেশন কিন্তু এখানে নেই। এখানে প্রত্যেকে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট প্রত্যেকে মেরিটের বেসে কিন্তু এখানে পরীক্ষাটা দেবে। এখানে কোনো আলাদা করে বয়সের ছাড়, আলাদা করে কোনো নম্বরের ছাড়, আলাদা করে কোনো কাট অফ, সেটা কিন্তু ব্যবস্থা এখানে নেই। তারপরে বলা হয়েছে ইন কেস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ অন compassionate ground from death in harness of permanently incapacitation category, the commission may select from the enlisted candidates on the basis of personality test or evaluate of the qualifications or both। অর্থাৎ বলছে যাদের মনে করো যে অন্যরকম কোনো কেস থাকতে পারে, অর্থাৎ তারা বাড়ির কেউ পুরোপুরি কেউ চাকরি করতো, তো পরবর্তীতে তাদের বাড়ির কোনো যোগ্য ক্যান্ডিডেটকে, অর্থাৎ চাকরিটা যখন পরিবর্তন করা হবে তখন তাদেরকে আলাদা করে কমিশন নিজে সেটা ইভ্যালুয়েট করে কিন্তু দেবে। কিন্তু একজন জেনারেল ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই পরীক্ষা, তারপর তার একাডেমিক্স, তারপর পার্সোনালিটিস এবং অ্যাপটিটিউড, এটা কিন্তু লাস্ট টাইম যখন পরীক্ষা হয়েছে এইভাবেই কিন্তু তাদের প্রসিডিওরটা হয়েছে। তো এবার আমরা দেখে নেবো যে কী কী যোগ্যতা প্রয়োজন, কোন কোন ক্যাটাগরির জন্য যোগ্যতাগুলো কী কী দরকার, সেটা একটু দেখে নেব। এবার এখানে তোমরা যে লিস্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শিডিউল নাম্বার 1। এখানে বলেছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং পোস্টের নামটা এখানে দেওয়া রয়েছে। এখানে যেরকম বলছে পোস্টস অফ হেডমাস্টার, হেডমিস্ট্রেস এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে হচ্ছে এজ লিমিট। তো দেখো, যাই হোক, আমরা সবার প্রথমে অ্যাসিস্ট্যান্ট টিচারের যেই কলামটা আছে সেটা একটু দেখে নেব, তারপর হেডমাস্টার, তারপর এগুলো তো পরবর্তীতে আসবে, এগুলো তো এক্সপিরিয়েন্স দরকার। অ্যাসিস্ট্যান্ট টিচার যেটাতে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, যেখানে ফ্রেশ ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে পারবে, সেই পার্টটা একটু ভালো করে দেখে নিই। তো দেখো, সবার প্রথমে বলেছে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, জুনিয়র হাই মাদ্রাসা ফর দ্য পোস্ট মিন্ট ফর অনার্স পোস্ট গ্র্যাজুয়েট ভ্যাকেন্সিস। তো সবার প্রথমে এসেনশিয়ালস কী কী দিচ্ছে, যেগুলো প্রয়োজনীয়, মানে যেগুলো দরকার, প্রয়োজনীয় যেগুলো নথি দরকার বা প্রয়োজনীয় যেগুলো ডিগ্রি দরকার একজন ক্যান্ডিডেটের এই পরীক্ষায় অ্যাপিয়ার করার জন্যে: ব্যাচেলার্স ডিগ্রি উইথ অনার্স অর মাস্টার্স ডিগ্রি ইন দ্য কনসার্ন সাবজেক্ট ফ্রম এনি ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ অনার্সে ব্যাচেলার যদি কেউ না হয়ে থাকে, পরবর্তীতে যদি সে কোনো একটা সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট করে, তাহলে সেও কিন্তু অ্যাপ্লিকেবল। অর্থাৎ বলেছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অনার্সে, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে কোনো একটা সাবজেক্টে, অবশ্যই সেটা যেন ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি হয়। নেক্সট বলা হয়েছে প্রোভাইডেড দ্যাট ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বায়োলজিক্যাল সায়েন্স আ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অনার্স অর মাস্টার্স ডিগ্রি ইন কনসার্ন সাবজেক্ট। না বলে দিয়েছে যদি বায়োলজিতে কেউ হয় তো তাকে ওই সাবজেক্টের এই গ্র্যাজুয়েশন থাকতে হবে, অথবা ওই সাবজেক্টে থেকে মাস্টার্স থাকতে হবে। এক্সপ্লেনেশন দিয়েছে, এক্সপ্লেনেশনের পর এখানে দিয়েছে ডিজায়ারেবলে কী কী দেওয়া হয়েছে, বলা হচ্ছে ব্যাচেলার অফ টিচিং, ব্যাচেলার অফ এডুকেশন, পোস্ট গ্র্যাজুয়েট বেসিক ট্রেনিং ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি or any training recognized by the state government of West Bengal as equivalent to Bachelor of Training, যেটাকে বলা হচ্ছে বিএড, ঠিক আছে, বিএড রয়েছে, বিএলএড রয়েছে, ওকে, ব্যাচেলার অফ এডুকেশন, পোস্ট গ্র্যাজুয়েশন বেসিক ট্রেনিং ফ্রম এনি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ডিউলি রিকগনাইজড বাই দ্য ন্যাশনাল কাউন্সিল, অর্থাৎ এনসিটি রিকগনাইজড যে কোনো যে পোস্ট রয়েছে সেই বা যে কোনো কলেজ থেকে, বিএড কলেজ থেকে বিএড করা থাকলে, বিএলএড করা থাকলে, অর্থাৎ ব্যাচেলার বলে দিয়েছে যেহেতু, সেই ব্যাচেলার ডিগ্রি থাকলে কিন্তু তারা কিন্তু অবশ্যই পরীক্ষা অ্যাপিয়ার করতে পারবে। মিনিমাম 20 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 37 ইয়ার্স, নিম্নে 20 বছর, সর্বোচ্চ 37 বছর। আবারও বলছি, এখানে এসসি এসটি ওবিসির কোনো কোটার ব্যাপার নেই, এখানে এসসি এসটি ওবিসির জন্য কোনো ছাড়েরও ব্যাপার নেই। একজনের বয়স যদি 20 বছর হয় বা তার যদি 37 বছরের মধ্যে হয়, তাহলে সে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে, এই পার্টের জন্যে। তো এবার দেখি যে যারা আছে জুনিয়র হাই স্কুল রয়েছে, জুনিয়র হাই স্কুলের জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেটা একটু দেখে নিই।
এই যে দেখো পার্ট নাম্বার 7 বলে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, জুনিয়র হাই মাদ্রাসা ফর দি পোস্টস অফ পাস ভ্যাকেন্সিস, অর্থাৎ যারা পাস ভ্যাকেন্সিতে দেবে। তোমরা এই কনসেপ্টটা জানো যে অনার্স এবং পাসে আলাদা করে কিন্তু পরীক্ষা হয়। তো সেক্ষেত্রে ওই এসেনশিয়াল যেগুলো ছিল আগেরটা সেরকমই ছিল, সেমই দিয়েছে। তার পাশাপাশি যেটা দিয়েছে যে এসেনশিয়ালের মধ্যে যেটা দিয়েছে সেটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এনি ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি হ্যাভিং কনসার্ন সাবজেক্ট অ্যাজ দি কম্বিনেশন সাবজেক্ট অফ অ্যাটলিস্ট 300 মার্কস অ্যাট দি ডিগ্রি লেভেল অর 200 মার্কস ইন দি ওল্ড ডিগ্রি কোর্সেস। এবং তার পাশাপাশি দিয়েছে কি নোট দিয়েছে দুটো। নোট কি দিয়েছে যে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন পিওর সায়েন্স গ্রুপে যদি কেউ অ্যাসিস্ট্যান্ট টিচার হতে চায়, আ ক্যান্ডিডেট শুড হ্যাভ অ্যাটলিস্ট এনি টু অফ দ্য ফলোয়িং সাবজেক্টস, নেমলি কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স অ্যাজ কম্বিনেশন অফ সাবজেক্টস, অর্থাৎ কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথমেটিক্স এর মধ্যে কিন্তু থাকতে হবে তার সাবজেক্ট। এবং নোট কি দিয়েছে, নোটটা হচ্ছে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বায়োসায়েন্স, যদি বায়োসায়েন্সে থাকে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ অ্যাটলিস্ট এনি টু অফ দ্য ফলোয়িং সাবজেক্টস, নেমলি জুওলজি, বোটানি। অর্থাৎ কেউ যদি পিওর সায়েন্সে থাকে তাহলে তার কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট তার গ্র্যাজুয়েশনে থাকতে হবে। এবং কেউ যদি বায়োসায়েন্সের হিসাবে যদি সিলেকশন পায় তাহলে তার কিন্তু অবশ্যই জুওলজি, বোটানি এবং ফিজিওলজি এই তিনটে সাবজেক্টের মধ্যে দুটো সাবজেক্ট অ্যাটলিস্ট তার থাকতেই হবে গ্র্যাজুয়েশনের পড়াশোনার ক্ষেত্রে। এবং নোট নাম্বার 3 বলেছে ফর দি পারপাস অফ দি সাব ক্লজ a bachelor's degree as stated above shall not include a special BA in any subject। তারপরে বলেছে নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডি অ্যান্ড কালচার, এটাও কিন্তু থাকলে ভালো। এবং ডিজারেবল বলেছে ডিগ্রি ইন ব্যাচেলার অফ টিচিং, ব্যাচেলার অফ এডুকেশন, অর্থাৎ সেম একই কথাই বলেছে, ব্যাচেলার ডিগ্রি কিন্তু অবশ্যই দরকার, অর্থাৎ বিএড, বিএলএড ইত্যাদি কিন্তু তার থাকা দরকার। তো এবার আমরা দেখে নেবো যে নন টিচিং স্টাফের জন্য কী কী দরকার সেটাও দেখে নিই। এবার যদি কেউ ক্লার্কের পদে যদি ফর্ম ফিল আপ করে তাহলে তার দরকার হচ্ছে পাস্ট মাধ্যমিক এইচএস, অর্থাৎ মাধ্যমিক অথবা হাই মাদ্রাসা অথবা আলিম এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস ইন লিউ অফ মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট। এর বয়স হতে হবে মিনিমাম 18 থেকে 37, সেটা তো বলেই দিয়েছে। তারপর বলেছেন নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার, এই সম্পর্কে তার অবশ্যই কিন্তু জ্ঞান থাকতে হবে। এবং ডিজারেবল বলছেন নলেজ অ্যান্ড স্কিল ইন অপারেটিং অ্যান্ড ইউজিং কম্পিউটার ইনক্লুডিং টাইপিং, এটা তো অবশ্যই দরকার যেহেতু এখানে ক্লার্ক পদের কথা বলা হচ্ছে। এবং গ্রুপ ডি যেটাকে বলা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট সহকারে ইনক্লুডিং ল্যাব অ্যাটেন্ডেন্ট বলে দিয়েছে, বলা হচ্ছে পাস্ট ক্লাস 8 from any school madrasa recognized by or affiliated to the West Bengal Board of Secondary Education, West Bengal Board of Madrasa Education or equivalent any approved madrasa or madhyamik শিক্ষা কেন্দ্র under minority affairs and madrasa education, তো তাদেরকেও কিন্তু এখানে নেওয়া হবে, সুযোগ দেওয়া হবে। নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ, এগুলো কিন্তু অবশ্যই তার থাকা বাধ্যতামূলক বা প্রয়োজন। তো এই ছিল এই মাদ্রাসা লাস্ট টাইম যেটা করা হয়েছে সেটা। তো এবার যেহেতু তোমরা জানো যে পশ্চিমবঙ্গের যে এসএলএসটি যে বা যেটাকে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে অনেকগুলো নতুন নিয়ম ইনক্লুড করা হয়েছে, যে নতুন গ্যাজেট প্রকাশিত হয়েছে, যদিও সেই গ্যাজেটে একটা সান্তালি মিডিয়াম পরীক্ষা হয়েছে, বাংলা মিডিয়ামের পরীক্ষা এখনও হয়নি। তো সেই নিয়মগুলো যদি আমরা বিচার করি তাহলে সেখানে একটা পিটি পরীক্ষার কথা বলা হচ্ছে, প্রিলিমিনারি টেস্ট, এবং একটা টেট পরীক্ষার কথা বলা হচ্ছে। আগামীতে তারা ধরে নেওয়া যেতে পারে যে আগামীতে হয়তো মাদ্রাসা কমিশনের ক্ষেত্রে টেটটা কম্পালসারি করা হবে, তারপর সাবজেক্ট হবে, অথবা টেটের সাথে পিটিটা হয়তো করে দিতে পারে। তো সেটা অবশ্যই আপডেট পেতে হবে। আপডেটের জন্য তোমরা ওই অফিসিয়াল ওয়েবসাইটটা অবশ্যই ফলো করবে। অফিসিয়াল ওয়েবসাইটটাতে ফলো করে তোমরা আপডেট পেয়ে যাবে, অথবা আমাদের চ্যানেলে তো আমরা তোমাদেরকে আপডেট দিয়েই দেবো। তো এই সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।